একদিন জানতে চেয়েছিলাম, আমার ভালোবাসা যদি তোমার বুকে না ধরে তবে সমুদ্রে ছড়িয়ে দিও। কবির মন কখনো সমুদ্রে ঘুরে বেড়ায়, কখনো আকাশে, কখনো বা সবুজের সমারোহে। তাই তো তিনি কবি হয়ে ওঠেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানাই আমাদের বিটিভি ত্রিপুরার নিয়মিত আয়োজন কবি ও কবিতায়। আমি সীমা। আজকে আমাদের আমন্ত্রিত অতিথি রয়েছেন স্টুডিওতে ডক্টর পূর্বিতা গুপ্ত। তোমাকে স্বাগত ও শুভেচ্ছা জানাই আমাদের স্টুডিওতে। তো শুরুতেই জানতে চাইবো, আমরা কথা ও কবিতা চালিয়ে যাব, কিন্তু শুরুতেই জানতে চাইবো যে তোমার শৈশবটা কোথায় কেটেছে? শৈশব আমার পুরোটাই আগরতলায়। আচ্ছা। শৈশব, কৈশোর এবং গোটা জীবন এখন পর্যন্ত পড়াশোনা সবকিছুই আমার আগরতলাকে ঘিরে এবং আমাদের প্রিয় ত্রিপুরাকে ঘিরে। আচ্ছা, ত্রিপুরাকে ঘিরে কথাটা প্রসঙ্গে চলে এসছে যে ত্রিপুরার যে প্রকৃতিটা, হ্যাঁ, সেটা তোমাকে কতটা লেখালেখির ক্ষেত্রে উপযোগী বলে মনে করো তুমি? এই ত্রিপুরার প্রকৃতিটা প্রচণ্ডই। আমাদের ত্রিপুরা এমন একটা রাজ্য যেখানে আমাদের সংস্কৃতির একটা পীঠস্থান, জাতি উপজাতির একটা মিশ্র সংস্কৃতির মেলবন্ধন রয়েছে আমাদের রাজ্যে। সেখানে আমরা একসাথে সবাই মিলেমিশে থাকি। যেমন আছে হজাগিরি, আমাদের রবীন্দ্রসঙ্গীত, সব কিছুকে নিয়েই আমাদের রাজ্য, আমাদের ত্রিপুরা, আমাদের গর্ব, আমাদের ভালো লাগা, ভালোবাসা এবং সবুজ বন বনানী, নদী প্রান্তর সব কিছুই আমাদের রাজ্যে রয়েছে। অফুরান ভাণ্ডার, অফুরান সম্পদ। সেখানে খালি মন চায় ছুটে বেড়ায়। আরও প্রচুর জায়গা রয়েছে যেগুলো এখনও আমরা হয়তোবা এত দিনেও আমরা ত্রিপুরাতে থেকেও আমরা পৌঁছতে পারিনি। তো বিভিন্ন সময় বিভিন্ন সুযোগে আমি ত্রিপুরাতে বিভিন্ন আনাচে কানাচে আমার কাজের ক্ষেত্রে গেছি এবং সেখানে গিয়ে বিভিন্ন রসদ পেয়েছি আমি। তাদের সাথে কথা বলে, প্রকৃতির টানে, সব কিছু মিলেই আমার ভালো লাগে আমার নিজের জন্মস্থান। আচ্ছা, কাজের কথা বলছিলে, বিভিন্ন কাজে ঘুরে বেরিয়েছো, সেই কাজটা সম্পর্কে আমরা একটুখানি জানতে চাই। আসলে ব্যাপার হচ্ছে, তুমি প্রথমেই জিজ্ঞেস করলে একটা সুন্দর আয়োজনে কবি কবিতা, বিটিভিকে অসংখ্য ধন্যবাদ, যেখানে শুধুমাত্র কবিদের কথাই, কবিদের মনের কথাই জানানো হয় সবাইকে। তো তার জন্যে আসলে কি আমরা একটা কবিরা এরকম একটা মনের মানুষ হয়। আমি নিজে কতটা সেটা বা আমার লেখার মধ্যে কতটা প্রকাশ করতে পারি সেটা জানি না, কিন্তু বারবার আমরা যেখানেই যাই, আমরা যাই করি না কেন, কিছু একটা মনে হয় অন্য একটা দৃষ্টি দিয়ে আমরা সেটা দেখার চেষ্টা করি। সেটা আমাদের রাজ্যের বিভিন্ন প্রকৃতির ক্ষেত্রে হোক, মানুষের ক্ষেত্রে হোক, তাদের সংকটের ক্ষেত্রে হোক, তাদের ভালো লাগা ভালোবাসার ক্ষেত্রে হোক, সংস্কৃতির ক্ষেত্রে হোক। তো আমি আমার যে পড়াশোনা বা কাজকর্ম সবটাই গ্রাম ভিত্তিক। আমি নিজে রুরাল ডেভেলপমেন্টের স্টুডেন্ট এবং তার পরবর্তী সময় আমি সেটাতেই পিএইচডি করেছি এবং সেই কাজে আমার দীর্ঘ সময় গ্রামে কাটাতে হয়েছে। শুধুমাত্র ত্রিপুরাতে নয়, ত্রিপুরার বাইরেও গেছি। তো তখন গিয়ে তাদের যে বিভিন্ন সময় বিভিন্ন যন্ত্রণা বা বিভিন্ন ভালো লাগা, ছোট্ট কিছুতেই তাদের অনেকটাই মানে আন্তরিকতা, হ্যাঁ, তো সেই ব্যাপারগুলো গ্রাম ত্রিপুরাতে যেমন আছে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশেও আছে। সেখানেও আমি গেছিলাম আমার কাজের সুবাদে। তো সব মিলিয়ে কাজ করতে করতে, তাদের সাথে কথা বলতে বলতে আমাকে এটা একটা বাড়তি সুযোগ দিয়েছে আমার লেখালেখির ক্ষেত্রে। মানে এই লেখালেখির ক্ষেত্রে বাড়তি যে সুযোগটা পেয়েছো, সেক্ষেত্রে তোমার জানার যে আগ্রহটা বা সেটা আরো জানার যে ব্যাপ্তিটা, সেটা আরো বেশি প্রসারিত হয়েছে। আর আরেকটা কথা, যে সাধারণের কাছে তুমি পৌঁছাতে পেরেছো এই কাজের সুবাদে, তাই তো? চেষ্টা করে কতটা, এখনো অনেক কাজ বাকি, কিছুই এখনো কিছুই করে উঠতে পারিনি, অনেক কাজ বাকি, আরো অনেক করার আছে আমাদের রাজ্যেই। তো আগামী দিনে সেই ভাবনা নিয়ে কাজ করব আশা করি। আচ্ছা, কথা তো আমাদের জমে গেছে, জমে যাবে আরো, এবং দর্শক শ্রোতারা তো আমাদের পাশেই রয়েছেন, সেজন্য আমরা আরো বেশি আনন্দিত হচ্ছি। এবারে আমরা একটা কবিতা শুনে নেব, কবিতার ফাঁকে ফাঁকে আমরা কথা বলবো। কি শোনাচ্ছ? তুমি খুব সুন্দর করে শুরু করলে একজন কবির, মানে আমার কবিতা দিয়েই। সেই কবিতাটার নাম রয়েছে জানতে চেয়েছিলাম। আমার নিজেরই একটি কাব্যগ্রন্থে সেটি প্রকাশিত হয়েছে গত 7-8 বছর আগে। সেটাই একটু শোনাচ্ছি প্রথম। একদিন জানতে চেয়েছিলাম, আমার ভালোবাসা যদি তোমার বুকে না ধরে তবে সমুদ্রে ছড়িয়ে দিও। যদি সমুদ্রেও তার ঠাঁই না মেলে তবে হাওয়ায় মিলিয়ে দিও। যদি সেই হাওয়াও একদিন শেষ হয়ে যায়
তখন আকাশকে দিয়ে দিও। আকাশের বিস্তৃতিও যদি হার মানে, ওই দূরে মহাশূন্যে মিলিয়ে দিও। যদি সেও একদিন পূর্ণ হয়, এবার সে আমার চোখে চোখ রাখল, বলল, খুব হেসে বলল, তোমার কপালের ওই ছোট্ট লাল টিপে আমার সোহাগ বসিয়ে দিও। তোমার কপালের ওই ছোট্ট লাল টিপে আমার সোহাগ বসিয়ে দিও। কতটা মাধুর্যতা রয়েছে কবিতায়। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কবি মনের যে প্রেমানুভূতি সেটা যেরকম এখানে প্রকট হয়েছে, আবার অন্যদিকে একই সাথে প্রকৃতিকেও সেখানে খুব সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। আসলে প্রকৃতি কবি মনকে দোলা দেয় এবং কবি মনে মনে হয় প্রেমের যে অনুভূতি সেটা আরো বেশি জাগ্রত করে তোলে, তাই তো? প্রকৃতিতে তো আমাদের সব, আমাদের প্রেম, ভালোবাসা, বিরহ, এই প্রকৃতি আমাদেরকে ঢেলে দিয়েছে। এই আমাদের 6টি ঋতু, মানে সবকিছু মিলে মিশে আমরা মানুষ হিসেবে একাকার। আচ্ছা, এই ঋতুর কথাটা প্রসঙ্গে দেখো, তুমি ঋতুর নামটা বললে আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করছে এই ঋতু প্রসঙ্গে, যে 6টা ঋতু, ঋতু সবগুলো ঋতুই মোটামুটি কবিদেরকে খুব সম্ভবত, আমি যদি ভুল না করি, তাহলে দোলা দেয়। তোমাকে কোন ঋতুটা সবচেয়ে বেশি দোলা দেয়? আসলে এইভাবে যদি ব্যাখ্যা করি তাহলে মানে কোনো একটা স্পেসিফিক ঋতুকে খুব ভালো লাগছে, অন্য ঋতুকে ভালো লাগছে না, এমনটা নয়। আমি ব্যক্তিগতভাবে এমনটা বিশ্বাস করি যে প্রতিটা দিন, প্রতিটা ঋতু, 365 দিন এবং মানে প্রতি প্রহর, প্রতি মুহূর্ত আমার কাছে একটা উৎসব উদযাপনের। এবং সেটা আমার লেখাতেও প্রকাশ পেয়েছে। কিছুদিন আগেই লিখেছি যে আমাদের কোনো কিছু, আমাদের উদযাপন যেটাই বলি, সেটা বাইরের উদযাপনের থেকে অন্তরের উদযাপনটাই বেশি দরকার, যদি আমরা সেটা অনুভব করতে পারি। তো তুমি মানে বর্ষাতেও, ঘোর বর্ষাতেও কিন্তু বসন্তকে অনুভব করা যায়। বসন্ত এই যে শুধু আনন্দ তা না, বসন্তেতেও বিরহ আছে এবং বর্ষাতেও প্রচন্ড আনন্দের একটা আবহ রয়েছে, বিরহ রয়েছে। হেমন্ত একটা সুন্দর একটা মানে একটা সময় আমাদের দেয়, খুব কম সময় হলেও শরৎ আমাদের খুব সুন্দর, খুব একটা সুখানুভূতি দেয়। তো শীত তো অবশ্যই অন্যরকম, সেখানে মানে খাওয়া দাওয়া সব মিলে জমজমাট। তো সব মিলেই জীবনটা আমার কাছে আগামী দিনে কতটা সেই ভাবনাতেই যাতে থাকতে পারি, জীবনটা প্রতি মুহূর্তেই একটা উৎসব এবং বসন্ত। বাহ, খুব সুন্দরভাবে ব্যাখ্যা পেয়েছি আমরা প্রতিটা ঋতুর। আমাদের আজকের অতিথির কাছে প্রত্যেকটা ঋতুই উৎসবের ঋতু। কোনো একটা ঋতুকে যদি স্পেসিফিকভাবে বলেন তাহলে হয়তো অন্য আরেকটা ঋতু রাগ করবে, সেজন্য প্রত্যেকটা ঋতুকেই তিনি সমানভাবে দেখেছেন, এটাও কম কথা নয়। আচ্ছা, জানতে চাইবো যে বিশেষ কোনো লেখক বা কবিদের দ্বারা কি কখনো প্রভাবিত হয়েছো? হ্যাঁ একদম, সেটা তো মানে অবশ্যই। আমি যদি সেটা মানে আমাদের গুরুর কথা না বলে, কবি গুরুর কথা, রবীন্দ্রনাথ, তো উনি তো আছেনই আমাদের প্রতি মুহূর্ত আমাদের প্রাণে। কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, জীবনানন্দ দাশ এবং সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়। খুব ভালো লাগে পড়তে আমার সুবোধ সরকারের কবিতা, শ্রীজাত, মন্দাক্রান্তা সেন, জয় গোস্বামী, আরও এমন অনেক অনেক কবিতা। আমাদের রাজ্যেও প্রচুর ভালো ভালো কবিদের কবিতা রয়েছে। তো চেষ্টা করি সব কিছুই কতটা বোধগম্য হয় বা সময় দিতে পারি জানি না, কিন্তু মোটামুটি পড়ার চেষ্টা থাকে এবং সব কিছু মিলিয়ে আমাদের কবিতা জীবন, কবিতা যাপন। সুন্দর শুনলাম। এখন আরেকটা কবিতা শুনবো। কথা তো অবশ্যই হবে, কিন্তু কবিতার ফাঁকে ফাঁকে আমরা কথা বলবো। কবিতা শোনাচ্ছি, সেটার নাম কবিতার জন্ম। কবিতা, তুমি ধ্যান প্রিয় সত্তা। কবিতা, তুমি ধ্যান প্রিয় সত্তা। তোমার অন্তঃগুহার ডুবুরি তুমি নিজেই, ভিতরে প্রবল ঝড়, শব্দেরা জোটবদ্ধ, তাই সৃষ্টির আয়ুধকে শানিত করছো তুমি, করছো নিয়ত। ঠিক তখনই তোমার ধ্যানস্থ হৃদয় ডাক শোনে, অবয়ব জুড়ে চোখ রাখে, বাহুডোরে মিলন দুজনার। অন্তঃপ্রকাশ ও বহিঃপ্রকাশের সূক্ষ্ম সমীকরণ শেষে মধুর হাওয়া আবেশে চেতনার জন্ম হয়, বোধ জাগ্রত হয়। কবিতা, তুমি ধ্যান প্রিয় সত্তা।
কবিতা আসলে কবির একেবারে গভীরে, কবি মননের যে গভীরতা সেখান পর্যন্ত কবিতা পৌঁছে গেছে। সুন্দর একটা কবিতা শুনেছি। আমি একটুখানি বলি, তোমারই তোমারই একটা কবিতার একটা লাইন, আকাশ আজ অনেক দিন কথা হয়নি তোর সাথে। তো এই লাইনটা আমার খুব ভালো লেগেছে এই জন্য, আকাশ এটা প্রকৃতির যে আমাদের যে মাথার উপরে যে বিশাল আকার একটা ছাদ রয়েছে সেটাকেও বোঝায়, আবার কারোর নামও বোঝায়। এক্ষেত্রে আমরা একটু জানতে চাইবো যে আসলে এটা কোন আকাশ? সেই আকাশ, আমাদের মাথার উপরে যে আকাশ রয়েছে বড়, আমাদের বিশাল ছাদ, তার কোনো সীমা পরিসীমা নেই। নেই। এবং আমার প্রথম কাব্যগ্রন্থের নাম, দিদি তুমি যদি দেখো, কবিতা আমার আকাশকে দিলাম। বাহ, তো আসলে এখান থেকেই বোধহয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সেই সেই সময়টাই কবিতাকে আমি একটা সত্তা এবং আকাশ একটা সত্তা, দুটোকে ধরেই একজনের কাছে আরেকজনের সমর্পণকে বুঝিয়েছি। বাহ, অসাধারণ। আসলে প্রকৃতি যে আমাদের আজকের অতিথির হৃদয়ে একেবারে ওতপ্রোতভাবে জড়িত আমাদের কবির সাথে, সেটা আমরা বুঝতেই পারছি। আকাশ, সমুদ্র, প্রকৃতি সমস্ত কিছু মিলেমিশে একেবারে একাকার হয়ে গেছে আজকের কবির মননে। জানতে চাইবো যে কথা তো হচ্ছে, কবিতাও হচ্ছে, আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের সাথে দর্শকরাও রয়েছে, ভালো লাগছে। তো জানতে চাইবো যে যে লেখালেখির যে শুরুটা, হ্যাঁ, সেটা কবে হয়েছিল? এটা আসলে খুব জানতে ইচ্ছে করে, কারণ কি বাড়ি ছোটবেলা থেকে যদি হয় তাহলে বাড়ি ঘরের একটা পরিবেশের ব্যাপার থাকে, তো সেটা সম্পর্কে আমরা একটুখানি জানতে চাই। সেটা তো অবশ্যই খুব সুন্দর প্রশ্ন করেছো এবং মনের কথাই। আসলে কি জানো তো, মানে খুব ছোটবেলা থেকেই আমার বাবা প্রচণ্ড অনুপ্রেরণা দেয়। আচ্ছা, আমার এই লেখালেখি বা আমার এই সম্পূর্ণ সাহিত্যের যাত্রায় আমার পরিবার আমাকে প্রচণ্ড অনুপ্রেরণা দেয় এবং এখনও দেয়। এবং খুব ছোটবেলায় যদি কিছু লিখতাম, প্রথম শ্রোতা বা দর্শক বা প্রথম কিছু লিখে ঠিক করার কাজটা বাবাই করতো। বাহ, এবং অসাধারণ। হ্যাঁ, তো বাবাও লেখালেখির সাথে যুক্ত। তো নামটা যদি একটুখানি বলো। হ্যাঁ, বাবা শ্রদ্ধেয় পূর্ণেন্দু গুপ্ত। তো বাবার প্রচুর ভালো ভালো কবিতা রয়েছে, একটা সময় লিখেছে, এখন অন্য কাজে যেহেতু কবিতা চর্চা খুব একটা হয় না, আসলে আমি কথা বলতে গেলে কিছুটা আবেগপ্রবণও হয়ে যাই। তো সেই জায়গা থেকে আমার যাত্রাটা শুরু। এবং তখন বাবা কিছু লিখলে আমাদের শোনাতেন, এবং আমরা যখন থেকে চেষ্টা করি স্কুল লাইফে প্রায়, তখন প্রচুর কাটাছেঁড়া করা, তারপর আস্তে আস্তে কলেজ লাইফে গিয়ে প্রবন্ধ লেখা, আর্টিকেল লেখা, ফিচার রাইটিং করা, দু একটা গল্পও লিখেছি। তো তারপর থেকে কেন জানি না কবিতাই আমাকে বরাবর টানে, এবং সেখান থেকে সেভাবেই যাত্রা শুরু। এবং পরবর্তী সময়ে সবার মানে আন্তরিকতা, সাহচর্য, সবার কাছ থেকে মোটিভেশন পেতে পেতে আজকে কিছুটা, অল্প কিছুটা যদি তোমাদের ভালো লাগে, সবার ভালো লাগে, সেটাই সার্থকতা। আসলে ছোট থেকে যে জার্নিটা শুরু হয় লেখালেখির, সেক্ষেত্রে যদি ঘরের মানুষের অনুপ্রেরণা পাওয়া যায় না, তাহলে সেটার মতো সৌভাগ্য বোধ হয় আর কিছু হতে পারে না। সেটাই। তো আমি দেখতে পাচ্ছি তুমি বিবাহিত, তো এখন কি সেই অনুপ্রেরণাটা পাচ্ছ? হ্যাঁ, কারণ নারীদের ক্ষেত্রে কি হয়, একটা চেঞ্জ চলে আসে, তো সেক্ষেত্রে অনেক সময় হয়তো কিছুটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়ে যায়, বাধা বিঘ্ন চলে আসে। তো সেজন্য প্রশ্নটা রাখলাম আর কি, যে একদমই খুব ভালো কথা। এটা আমাদের মানে সময়ের কথা না, সেই কোনো প্রতিবন্ধকতাই আসলে আমি এখন অবধি পাইনি এই ক্ষেত্রে। বরাবরই আমার বাবা মার সময় থেকে এবং এখন পর্যন্ত আমার স্বামীরও, তার শ্বশুরবাড়ি, প্রত্যেকেরই যথেষ্ট মানে আমার প্রতি এইসব কাজকর্ম নিয়ে থাকি অনেকটা সময়। এবং তুমি বলতে পারো যে অনেক কবিতা দেখে, মানে কবিতার জন্ম, রাতের পর রাত আমরা একদম কবিতার জন্য সমর্পণ করেও দিন কাটে। বাহ, হ্যাঁ, তো সেইভাবে আসলে মানুষটার যদি ইয়েটা না থাকে, সাপোর্টটা না থাকে, হয়তো বা এটা সম্ভব না। একদম একদম। সবার কাছেই আমি ঋণী। না, এই আসলে এগিয়ে যাওয়ার জন্য শুধুমাত্র যে একটা কথা আমরা প্রায় সময় বলে থাকি যে একজন পুরুষের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নারীদের হাত আছে, কিন্তু পাশাপাশি কিন্তু একজন নারীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রেও পুরুষের হাত আছে, তাই না? এটা মানে উভয়ের, এটা কোনো রকম এখানে কম বেশির ব্যাপার নেই। তো সেজন্য আমি শুনি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে যদি ধরো কোনো লেখক বা কবি হয়তো একজন লেখেন, পাশাপাশি যিনি জীবন সঙ্গী রয়েছেন তার কাছে হয়তো ওই ব্যাপারটা ভালো নাও লাগতে পারে, তখন কিন্তু একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয় এবং তখন একটা বাধা চলে আসে। কখনো কখনো এমনটাও হয়, আমার নিজের চোখের দেখা,
যে লেখা ছেড়ে দিতে হয়েছে, তো সেটা আসলে খুবই খুবই দুঃখজনক না? তার জন্য আসলে আমাদেরই সেই মানে ব্যাপারটা ধরে রাখতে হবে। যদি তার ভেতর থেকে সেই সত্তাটা থাকে এবং সেটা যদি নাড়া দেয়, কোনোভাবেই সেটা ছাড়াটা উচিত নয়। একদম সেটা দরকার। একদম। আমরা কথা এবং কবিতায় আমরা এগিয়ে যাব, কিন্তু আমাদেরকে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি। বিরতির পর আবারও ফিরছি দর্শকরা, আপনারা সঙ্গে থাকবেন, এক্ষুনি ফিরছি। স্যার স্যার বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালোও বলবে। কি? ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, গয়না যখন বোঝে তোমার স্টাইল। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার। লংতরা একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো, লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। ফিরে এলাম আমরা একটা ছোট্ট বিরতির পর। দর্শক শ্রোতারা, আমরা শুনছিলাম কবি পূর্বিতা গুপ্তের কবিতা এবং তার সাথে আমরা আলোচনায় ছিলাম। চলুন আমরা আমাদের আলোচনা এবং কবিতায় আবারও ফিরে যাই। আমি এখন তোমার কাছে জানতে চাইবো যে লেখালেখির পাশাপাশি কি করতে ভাল লাগে তোমার? লেখালেখি তো থাকে, চলতেই থাকে। তার পাশাপাশি মানে যদি শখের কথা বলো, আমি আবৃত্তি করতে খুব ভালোবাসি। যে কোনো কবিতা পেলেই বা খুব ছোটবেলা থেকেই সেই চর্চাটার সাথে যুক্ত রয়েছি। বিভিন্ন কবির কবিতা, নিজের কবিতা, আমার আবৃত্তি চর্চাটা আমার খুব টানে, খুব ভালো লাগে। যখনই সময় পাই সেই কাজটা নিয়ে থাকার খুব ইচ্ছে হয়। তার পাশাপাশি আমাদের একটা প্রকাশনা রয়েছে, সেই কাজটাতেও মানে ইদানিং আমি কিছুটা ইনভলভ রয়েছি। দীর্ঘদিন আমার অন্যান্য কাজ, নিজের পড়াশোনা বা নিজের কেরিয়ারের জন্যে, একাডেমিকের জন্যে হয়তো বা সেই জায়গাটা দেখতে পারিনি। আমাদের একটা উইকলি নিউজ পেপার আছে, তো সেই জায়গায় রেগুলার আমি লিখছি, সেখানে নিউজ বা বিভিন্ন এডিটোরিয়াল, বিভিন্ন রকম কাজের সাথে এই সংক্রান্ত। আমাকে এগুলো বরাবরই টানে এবং তোমাকে আগেও বলেছি যে মানে কতটা ভালো লাগা এবং পারিবারিক কিছুটা পরিবেশ আবহ রয়েছে বলেই হয়তোবা সেটা সম্ভব। বাড়িতে দেখেছি ছোটবেলা থেকেই লেটার প্রেস, সেই প্রেসে কাজ হতো এবং সেখানে আমার বাবা কাকারা নিজেরা প্রেস চালাতেন, কাজ করতেন। এবং পরবর্তী সময় সিল্ক স্ক্রিন এলো, লেটার প্রেস আমাদের এখন নেই প্রায় বললেই চলে। তারপরে প্রিন্টিংয়ের জগতেও একটা বড় আলোড়ন। সেখান থেকে আমাদের বইপত্র প্রকাশনা, প্রচ্ছদ, ছাপাই, বাঁধাই, এই কাজগুলোর সাথে কেন জানি না মানে একটা মনে হয় শিরা উপশিরায় সেই ব্যাপারটা আমার রয়েছে। এবং যখনই যাই করি চেষ্টা করি সেই কাজের সাথে নিজেকে যুক্ত রাখতে। এবং তার পাশাপাশি গবেষণার কাজে এখন রয়েছি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে রুরাল স্টাডিজ ডিপার্টমেন্টে। সেখানে একটা গবেষণার কাজে আছি রিসার্চ অ্যাসোসিয়েট হয়ে, তো সেভাবে চলছে। খুব ভালো লাগছে আসলে। আচ্ছা, এই যে তোমাদের প্রকাশনা আছে, সেক্ষেত্রে কি তোমার লেখালেখি যে করছো, সেক্ষেত্রে কি তোমার প্রকাশনার ক্ষেত্রে মানে তোমার লেখা প্রকাশের ক্ষেত্রে কি কিছুটা সহযোগিতা পাও? এটা তো একদমই সত্যি, খুব একটা ভালো প্রশ্ন করেছো। আমরা যারা লিখি, আমরা কিছু একটা প্রকাশ করতে চাই। খুব ছোট থেকে বিভিন্ন লিটল ম্যাগে লিখতাম, এখনও চেষ্টা করি যেখানে সুযোগ পাই। তো সেই ক্ষেত্রে আমার এই কাব্যগ্রন্থও বেরিয়েছে আমাদের প্রকাশনা থেকেই। এবং আরও বিভিন্ন রিসার্চ ওরিয়েন্টেড কাজ আমি করেছি। উইমেন ট্রাফিকিংয়ের ওপর একটা কাজ করেছি 2010-12 সালে। আমার মাস্টার থিসিস ছিল সেটা নিয়ে, নারী পাচারের ওপরে বিভিন্ন জায়গায় গিয়েছি, রাজ্যের বিলোনিয়াতে মূলত।
তার পাশাপাশি ফুলের ভুবন ত্রিপুরা, ফুল নিয়ে আমাদের ফুল চাষ, ফ্লোরিকালচার এবং তার কৃষকদের বিভিন্ন জীবন আখ্যান। আমি ঘুরে 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 ঘুরে, আমার সাথে সেই সময় আমার মা বাবা ছিলেন, তো বিভিন্ন কেস স্টাডি বেসড আমি কাজ করেছি। এবং আরও এমন অনেক আমার কাজ রয়েছে, কিছু সংকলন কাজ রয়েছে। তো এভাবে আমি যখনই যেটা করেছি, আমাদের প্রকাশনা তো অবশ্যই আমাকে একটা বাড়তি সুযোগ দিয়েছে, সেটা অবশ্যই। তা তোমার যে বইটা প্রকাশিত হয়েছে সেটাও কি তোমাদের, নিশ্চয়ই তোমাদের প্রকাশনা থেকে? আমার প্রকাশনা থেকেই করি, কারণ যেহেতু নিজেদের একটা জায়গা রয়েছে, তো আমি সেই জায়গা থেকেই কাজটা করার চেষ্টা করি। এবং আগামী দিনেও আরও যদি কিছু করে থাকি, সকলের আশীর্বাদে শুভেচ্ছায়, তো চেষ্টা করব কাজ করতে। খুব ভালো। আসলে 20 থেকে ফুল ফোটার গল্পটা সবে শুরু হলো, তোমারই লেখা একটা কবিতার লাইন, এ সম্পর্কে একটুখানি জানতে চাইবো। খুব সুন্দর করে, সত্যি দিদি, মানে এত সুন্দর তুমি সঞ্চালনা করছো প্রতিটা কবির কবিতার। আমি 2010 বা কবে লিখেছি আজকে সত্যি মনে নেই, 2017 সালে প্রায় 70-80টা কবিতা নিয়ে যে কবিতার বইটা বেরিয়েছিল, সেখান থেকে এই লাইনটা তুমি নিয়েছো। তো আসলে সেটা সবটাই প্রেমের কবিতা। এবং আমরা যখন কলেজ প্রায় ঢুকেছি, সেই সময়ে সেই 20 থেকে ফুল ফোটার গল্পটা শুরু হলো, তখন অনেক কিছু বুঝতে শিখছি, বা প্রেম তখন একরকমভাবে ধরা দিচ্ছে। তখন কি একটু খুব জানতে ইচ্ছে করছে এই জায়গাটায়, তখন কি আমাদের কবিকে ধরা দিয়েছিল খুব গোপনে, সন্তর্পণে? হতেই পারে, কবির কাছে বারবারই আসে, সেইগুলো প্রত্যক্ষ পরোক্ষভাবে, অদৃশ্যভাবে, হ্যাঁ, শুধুমাত্র। আর এখন যদি প্রেম বলি, সেখানে প্রেমের পরিধি বা প্রেমের গভীরতা আরও অনেক বিশাল, অনেক বেশি। তো তখন আমি বলেছি, তো সেই সময়ের কবিতায় প্রেম ছিল একরকম, সেই 20 থেকে ফুল হয়তো বা ফুটছিল, তারপরে এটা পরিণত পেয়েছে কি পাইনি, আমি এখন কবিতাটা পড়লে মনে পড়বে, তো নিশ্চয়ই পেয়েছে। তো এভাবেই আছি। এবার আমরা একটা কবিতায় চলে যাবো আবার। অবশ্যই। দর্শক শ্রোতারা, আপনারা আনন্দিত হচ্ছেন তো? আজকে আমরা শুনছি ডক্টর পূর্বিতা গুপ্তকে। আমি পরপর দুটো কবিতাই শোনাচ্ছি, মোটামুটি একই ধারার। প্রেমের জন্ম। কোনো একদিন, কোনো এক রাত, সে কবিতার কাছে যাবে বলেই যন্ত্রণা সহ্য করেছে। কোনো একদিন, কোনো এক রাত, সে কবিতা শিল্পের অব্যক্ত গল্পকথা নাভিমূল ছুঁয়েছে। কোনো একদিন, কোনো এক রাত, কবি ও কবিতা দীর্ঘ সহবাস শেষে প্রেমের জন্ম দিয়েছে, প্রেমের জন্ম দিয়েছে। আরেকটি কবিতা শোনাচ্ছি, ভালোবাসার বাঁশি বাজে। কবিতা, তোমার জন্যে কত রাত ছটফট করে বুক, মনে হয় খুব আদর করি, জড়িয়ে ধরি প্রিয় সাদা কালো ভূমি। আমার অভিমানী মন তোমার গল্প শোনে, আমার অভিমানী মন তোমার কথা শোনে, জীবনের গল্পে তোমাকেই জাপটে ধরে কবিতা। হৃদয়ের অনেক গভীরে তুমি প্রকাশিত সত্তা, তোমার অনুভবে আলো জ্বলে, শিরশিরে হাওয়ায় মাতন লাগে, হৃদয় জুড়ে ভালোবাসার বাঁশি বাজে, কবিতা আমার কবিতা। আসলে কবিতাগুলো শুনে শুনে মনে হচ্ছে আমাদের আজকের অতিথি বিশেষভাবে কবিতাকে এতটা ভালোবাসে যে কবিতার প্রেমে বারবারই কবিতার সৃষ্টি হয়েছে। খুবই সুন্দর কবিতা শুনলাম আমরা। বললাম, মানে প্রেম বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদের কাছে ধরা দেয়, তো সেখানে কবিতা একটা সত্তা। তো সেটা এক একজন কবির কাছে এক এক ভাবে আসে। তুমি নিজেও একজন কবি, খুব ভালো লিখো, তো খুব ভালো লাগছে। ক্রিয়েটিভদের নাকি বিয়ে করতে নেই, এই বিষয়টা সম্পর্কে কি বলবে? আচ্ছা, এই কবিতাটাকে একটু শোনাবো। হ্যাঁ, নিশ্চয়ই। আড্ডা ক্যানভাসে। মানে এটা কি এই লাইনটা এই কবিতারই? আচ্ছা, ঠিক আছে। আমি দেখেছি তুমি লিখছিলে, তাই খুলে রাখলাম। আড্ডা ক্যানভাসে। ক্রিয়েটিভদের নাকি বিয়ে করতে নেই। একদিন হঠাৎ করেই ভাবনা চাপলো দিয়ার মাথায়। সে ক্রিয়েটিভ কিনা জানে না, তবে দিয়া সংসারী নয়। সংসারের রোজ নামচা, হাতে হলুদের মাখামাখি তার সূচিতে নেই। মাসে কত কেজি চাল আর কতটুকু ডাল তেল হবে ভোজনে আয়োজনে সে জানে না। দিয়ার ভালো লাগার সবটুকু নিজের সাথেই। তবে আজকাল সময়টা বড্ড কম হচ্ছে তার সাথে। তার পাওয়া হয়নি অনেক কিছুই, হয়তো পেলেও দেরিতে। আবারও ভাবতে লাগলো দিয়া, ভাবতে লাগলো অপেক্ষার মানুষটির কথা। আসলে দিয়া উচ্চাকাঙ্ক্ষী নয়, দিয়া উচ্চাবিলাসী নয়, দিয়া ভালোবাসার মানুষ।
রোজ দিনের মতো দিয়া সেদিনও নিজস্ব ভঙ্গিতে আড্ডা জমিয়েছিল সাদা নীল ও আকাশীদের সাথে। দিয়ার সাথে তাদের বন্ধুত্ব বেশ, তবে কি জানি সেদিন ঝগড়া হচ্ছিল, ঠিক যেন কিছুই মিলছিল না। দিয়ার সূত্রেই ভুল ছিল। তাই বুঝতে পেরে সে বলল, আমি দিইনি কিছুই, নিয়েছি ঢের বেশি। বাহ, আসলে কবিতা। আসলে যে লাইনটা বলেছিলাম, কবি আমাদেরকে পুরো কবিতাটাই আমাদেরকে শুনিয়ে দিয়েছেন। সুন্দর সত্যি একটা, এবং আমার মনে হয় এটা আসলে কি ক্রিয়েটিভ কিনা জানি না, মনে হয় প্রত্যেকেই যাদের মানে কিছু একটা সত্তা বা মৌলিক কাজ করার ইয়ে রয়েছে, তো হঠাৎ করেই কি কোনো একটা কথা মাথায় চলে আসে, লাইন চলে আসে, শব্দ চলে আসে, চটপট করে লিখে রাখার চেষ্টা করি, সেটা রাত বিরেতে হতে পারে। তো অনেক ক্ষেত্রেই সেখানে মনে হয় না, আমি বোধহয় খুব একটা সংসারী বা সাধারণ মানুষের মতো নয়। তোমার অনেকগুলো কবিতা শুনেছি। হ্যাঁ, একটু জানতে চাইবো এবারে যে কবিতার তো আসলে বিষয়বস্তুর অভাব নেই, শেষ নেই। তোমার কাছে কোন ধারাটা নিয়ে লিখতে বেশি ভালো লাগে? আমি যেটা খুব ফিল করি, প্রেম প্রকৃতি, মানে প্রকৃতির মধ্যে সবকিছুই রয়েছে। সেখানে আমাদের মানবিক প্রেম, মানুষের প্রেম, ঈশ্বর প্রেম, সবকিছু মিলেমিশে একাকার। তার সাথে সমাজবোধ, জীবনবোধ, চেতনার জায়গা, চেতনার জাগরণ, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা বা পরিপ্রেক্ষিত খুব নাড়া দেয়, খুব কাঁদায় বা খুব আনন্দ দেয় আমাদের। তো বিভিন্ন ভাবনায় বিভিন্ন সময়ে ধরা দেয়, তো সেগুলো নিয়েই কিছুটা লেখালেখির চেষ্টা করি। মনে পড়ে নীলাঞ্জন আমাদের শেষ কথা। আচ্ছা, এই কবিতাটায় কি কিছুটা স্মৃতিচারণা রয়েছে? হ্যাঁ, সেটাও তো হয়ে গেছে অনেকদিন, সেই প্রেমের কবিতাই। আচ্ছা, আমাদের আজকের কবি কিন্তু ভীষণ প্রেমিক। হ্যাঁ, সেটা প্রকৃতি প্রেমিকও বলা যায়, কারণ কি কবিতার মধ্যে অনেক প্রকৃতি যে স্থান পেয়েছে সেটার দৃষ্টান্ত আমরা অনেক পেয়েছি, অনেকগুলো কবিতাতেই পেয়েছি। এবারে কি আমরা আরেকটা কবিতা শুনবো? আমাদের সময় কিন্তু একেবারে শেষ। হ্যাঁ, একদম। একটা কবিতা শুনি। হ্যাঁ, আমি আরেকটা কবিতা শোনাচ্ছি, সেটার নাম কবিতা কথা। সময়ের হাত ধরো কবিতা, পলাশের রঙে, আগুনের রঙে, কৃষ্ণচূড়া, জুই মালতী, ভোরের আজানে, সন্ধ্যায় তুলসী তলায়, বিকেলে নীরব বেলায়, প্রতিটি নিঃশ্বাসের কাছে তুমি যাও কবিতা, তুমি কথা বলো, তুমি ছুঁয়ে দেখো কবিতা, তুমি সুন্দর। কার্তুজের পর কার্তুজ নয়, অক্ষরের পর অক্ষরে তুমি পরিচয় দিয়ে যাও। আগুন জ্বালাও, আগুন নেভাও, তোমার ভালোবাসা অন্তহীন আমি জানি কবিতা। তুমি বারবার ওই অন্ধ লোকটির কাছে যাও, হাত বাড়াও, তার কাছেও যাও, যে নাকি সব জেনেও সব বুঝেও বলতে পারে না কিছুই। তাকে জাপটে ধরো, খুব জাপটে ধরো কবিতা, তুমি কবিতা। বাহ, অসাধারণ। শুনতে শুনতে একেবারে আবেশিত হয়ে গেছি আমি। কবিতার সাথে একেবারে ওই যে জাপটে ধরে আছে কবিতা আমাদের আজকের কবিকে। খুব সুন্দর সুন্দর কবিতা শুনতে পেরেছি। আমার মনে হয় আমাদের দর্শকরাও ভীষণ আনন্দিত হয়েছে এত সুন্দর আলোচনা এবং এতগুলো কবিতা শুনে। তোমাকে অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই। আমাদের স্টুডিওতে তুমি এসছো, আমি অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা বিটিভি ত্রিপুরার কাছে, তোমার কাছে, সবার কাছে। খুব ভালো থাকবেন। আমরা প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে ছিলাম আমাদের আজকের অতিথি ছিল ডক্টর পূর্বিতা গুপ্ত। তো আমার কাছে মনে হয় যে আপনারা নিশ্চয়ই খুব আনন্দ পেয়েছেন, আমরাও ভীষণ আনন্দিত হয়েছি। আপনারা সঙ্গে রয়েছেন এতক্ষণ ধরে, তার জন্য আপনাদেরকেও আন্তরিকভাবে শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই। এভাবেই বিটিভি ত্রিপুরার পাশে থাকবেন। আমরা আবারও অন্য আরেকদিন নিয়ে আসবো, অন্য আরেকজন কবিকে নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।